উফ, কি দুর্গন্ধ! এই প্রতিদিন পচা দুর্গন্ধের মধ্যে থেকে শরীর খারাপ করছে, আর মশাও বেড়েছে। কি যে জ্বালা! পেছনে যেই পুরনো জলকূপ আছে সেই কূপের কারণে এত দুর্গন্ধ ছড়াচ্ছে। এত নোংরা হয়েছে না, তার উপর পরিষ্কার না করে করে চারপাশে বাঁশঝাড়ের মতো হয়ে গেছে। বাবা বেঁচে থাকতে তাকে বলেছিলাম এ জায়গাটা বিক্রি করে দিতে, কিন্তু তিনি তা করলেন না। ওই কূপ রেখে গেলেন। এখন পড়ে পড়ে নোংরা হচ্ছে আর পরিবেশ নোংরা করছে। বলি, একদিন লোক ডেকে কিছু টাকা দিয়ে কূপটা পরিষ্কার করিয়ে নিলে ভালো হয় না? বাড়ির সবই কি আমার দায়িত্ব নাকি? ওই কূপ তো আমার একার নয়, আনন্দ আর মুরালিও তো থাকে পাশাপাশি। তাদের কি দায়িত্ব বর্তায় না ওই কূপ পরিষ্কার করানোর? তোমাদের তিন ভাই পাশাপাশি থাকো, কিন্তু তেমন মেলামেশা নেই। আর ওরা তো আর নিজে থেকে করবে না, তাই ভাবলাম তুমি যদি পরিষ্কার করিয়ে নিতে। আমি পারবো না। আমার হাতে অত ফালতু সময় নেই যে আমি কুয়ো পরিষ্কার করব। কারো যদি সুবোধ হয় তাহলে তারাই করিয়ে নেবে। তোমাকে যে বলেছিলাম প্রণব দাদার সঙ্গে কূপের ব্যাপারে কথা বলতে, তুমি বলেছিলে। আমি পরশু প্রণব দাদার কাছে গেছিলাম, কিন্তু দাদা ঘরে ছিল না। বোঝই তো, ব্যস্ত মানুষ, সারাদিন দপ্তরে থাকে, বাড়িতে তো পাওয়াই যায় না তাকে। তোমার দাদাই কি একা সরকারি দপ্তরে চাকরি করে নাকি? দুটো পয়সা আছে বলে এমন ভাব করে যেন আমরা তার পায়ের ধুলোর যোগ্যও নই। অযথা কেন এসব বাজে কথা ভাবছো? দাদা একটু রাগী স্বভাবের, কিন্তু মানুষ হিসেবে খুব ভালো। এতবার গিয়ে যে তার খোঁজ করো, সে খবর বুঝে তার কানে যায় না? একবার তো তোমার সঙ্গে এসে দেখা করলেও পারে। সারাদিন ব্যস্ত থাকে, তাই হয়তো খেয়াল থাকে না। দেখি, আমি না হয় আজ সন্ধ্যায় আরেকবার গিয়ে দেখব। আর যদি দাদাকে না পাই, তবে মুরালির সাথে কথা বলে কূপ পরিষ্কার করার ব্যবস্থা করব। সতীশনগরে একটা নতুন জমি দেখেছি, বুঝলে? কিশনলাল শেঠ আছে না, তিনি ওই জমির মালিক। ভাবছি আমি ওই জমি কিনবো। একে একে তো কম জমি কিনলে না, আর জমি কিনে কি করবে তুমি? কি করব মানে? ভাবো একবার, যদি আমাদের কাছে অনেকগুলো জমি থাকে, কিছু জমিতে কৃষকদের চাষবাসের জন্য দিয়ে দেব, আর কিছু জমি রেখে দেব। ভবিষ্যতে যখন জমির দাম আরো দ্বিগুণ হবে, তখন বেচে দেব। আমাদের থাকার মতো বাড়ি আছে, আর তাছাড়া আমাদের তো এমনিতেও কম জমি নেই। এই নিয়ে 7খানা জমি নিয়েছো তুমি, আর জমি দিয়ে কি করবে বলো তো? এই চুপ করো তো তুমি। তুমি কি বুঝবে? হ্যাঁ, আজকাল নিজের কিছু জমি জমা থাকা কত যে জরুরি, সে কথা জানো তুমি? আমি জানি, কিন্তু তুমি যা করছো তা হলো লোভ, আর লোভ কখনোই সুফল বয়ে আনে না। আমার লোভ সেখানে হচ্ছে? আমি যদি এতই খারাপ আর লোভী হই, তাহলে বিয়ে করলে কেন আমাকে? হ্যাঁ, কে করতে বলেছিল? তুমি সব সময় এই কথা কেন টেনে আনো? আমি শুধু তোমাকে সতর্ক করছি, অতিরিক্ত লোভ করো না। আমি তোমায় জিজ্ঞেস করিনি। আমার যেটা ঠিক মনে হবে আমি সেটাই করব। কোনটা ঠিক আর কোনটা ভুল, সে জ্ঞান আমি তোমার থেকে নিতে যাব না। হ্যাঁ, বেশ, তুমি যেহেতু আমার কথা শুনবেই না, আমি আর তোমাকে কিছু বলবো না। কিন্তু যদি তুমি নিজের লোভ নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে একদিন এই লোভ তোমাকে ধ্বংস করে দেবে। এমনিতে ঝগড়া করে মন মেজাজ খারাপ হয়ে আছে, তার উপর আবার এই অলক্ষণীটা চোখের সামনে এসেছে। দূর 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 দূর, আজকে দিনটাই খারাপ। কেমন আছিস ভাই? ইয়ে, হ্যাঁ এই তো আছি। তোর কি খবর? তুই হঠাৎ এ সময়ে এখানে কি করছিস? হ্যাঁ, অনেকদিন ধরেই আসবো ভাবছি, একটা বিষয়ে তোর সাথে কথা বলার ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, বল বল, তাড়াতাড়ি কি কথা বল। বলছি, বাড়ির পেছনে যেই কূপটা আছে, সেটা তো গত 2 বছর ধরে এভাবেই পড়ে আছে। আগে খুব একটা খেয়াল দিইনি, কিন্তু আজকাল এত দুর্গন্ধ ছড়িয়েছে না যে কি বলবো। যা বলেছিস, এত দুর্গন্ধের মধ্যে থাকা যায়?
কূপটার কিছু একটা করতে হবে। কিছু লোক ডেকে কূপটা পরিষ্কার করে নিলে কেমন হয়? ধরে কিছু পয়সা তুই দিলি আর কিছু পয়সা আমি। এই আমি কোনো পয়সা দিতে পারবো না। এই আমি কেন পয়সা দিতে যাব? পাগল হয়েছিস নাকি? এই আমার এমনি অনেক অনেক খরচা, তার উপর আবার ফালতু খরচ করব? না 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 না, তুই গিয়ে বরং প্রণবদাকে বল। আমি অনেকবার দাদার কাছে গিয়েছি, কিন্তু একবারও তাকে বাড়ি পাইনি, তাই আর কি ভাবলাম তোকে বলি। এসব ফালতু খরচা আমি করতে পারবো না। কি করবি না করবি সেটা তোরা বুঝে নে। এই আমায় অযথা এসব টানিস না। কি হলো মা, কিছু বলবে? জানালা দিয়ে দেখলাম তুই বাড়ির দিকে আসছিস, তাই ভাবলাম তোর পাশে বসে একটু কিছুক্ষণ কথা বলি। আজকাল এত ব্যস্ত থাকি যে তোমার সঙ্গে ভালো করে কথা বলবার সময়টাও হয়ে ওঠে না। তোমার শরীর ভালো আছে তো? কাল রাতে একটু জ্বর ছিল, এখন একদম ঠিক আছি। বলি, আজ বিকেলে আনন্দ এসেছিল, তোকে খুঁজে গেল। উফ, ও আবার এসেছিল? ওর কি আর কোনো কাজ নেই নাকি? আজকে কদিন ধরেই নাকি এসে আমার খোঁজ করে। পেছনের ওই পুরনো কূপটা পরিষ্কার করানোর ব্যাপারে কথা বলতে চেয়েছিল। আর পরিষ্কার করানো খুব দরকার, এত বাজে গন্ধ। মা, আমি সারা দিন নানা কাজে ব্যস্ত থাকি, আমার কি আর এখন এত সময় আছে যে আমি কুয়ো ঠিক করব? তাছাড়া এই কূপ পরিষ্কার করতে অনেক টাকা নেবে, এত টাকা এখন আমার কাছে নেই। আনন্দ কি নিজের টাকায় ঠিক করতে পারে না নাকি? কি হলো, এখন কেন অসহায়ের মতো মুখ করে বাড়িতে বসে আছো? এখন কি বলবে? তোমার দুই ভাই খুবই ব্যস্ত, তাদের সময় নেই কথা বলার, তাদের পরিস্থিতি নেই। প্রণবদা তো দেখাই করে না আমার সাথে। এত আশা নিয়ে মুরালির কাছে গেলাম, কিন্তু ও আমার কথা কানেই নিল না, মুখের উপর না করে দিল। তোমার ভাইয়েদের আমার চেনা আছে, ওরা তোমার চেয়েও বেশি সফল আর ধনী, তাই ওদের তোমার কথা কানে লাগে না। আর যদি তুমিও ওদের মতো ধনী হতে, তাহলে ঠিক তোমার কথা মানতো। কিন্তু আমি কিছুতেই ভাবতে পারি না, শুধুমাত্র আমি গরিব বলে ওরা আমাকে এভাবে অবহেলা করে, আমার কোনো কথা কানে নেয় না। থাক, আর মন খারাপ করো না, সময় একদিন আমাদেরও আসবে, সেদিন ওদের এই অপমান আর অবহেলার জবাব আমরাও দেব। ওই কূপ পরিষ্কার করানোর ব্যাপারে আমি আর কারোর সঙ্গে কথা বলবো না, কিছুদিন যাক, এরপর আমি নিজেই কূপ পরিষ্কার করিয়ে কূপটিকে আবার ব্যবহার করার উপযোগ্য করে তুলব। ছি 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 ছি, কি দুর্গন্ধ! এই দুর্গন্ধের মধ্যে এখানে তুই দাঁড়িয়ে আছিস কিভাবে? হ্যাঁ, ছি। আমার অভ্যাস আছে, তোমার অসুবিধে হলে তুমি বাড়ির ভিতরে যাও, আমি এখানে সব তদারকি করছি, তুমি যাও। আমি আসতে চাইনি, কিন্তু ভাবলাম একবার এসে না হয় দেখেই যাই এখানে সব কাজ ঠিকঠাক মতো চলছে কিনা। গত 2 বছর ধরে এই কূপ এভাবেই পড়ে আছে, বাবা মারা যাবার পর আর এই কূপ ব্যবহার করা হয়নি। এত বছর যখন কূপ নিয়ে ভাবনি, এখন আর ভেবে কি লাভ দাদা? আমি আছি, আমি ঠিক করিয়ে নেব। এত কাজ আর এত ব্যস্ততা, এসব কাজের সময় আমার কাছে ছিল না। সারাদিন তো দপ্তরে ব্যস্ত থাকি, তুই তো জানিস। তাই ভাবছি দাদা, আমি রোজ তোমার বাড়ি গিয়েও ফেরত আসতাম, তোমাকে পাওয়াই যেত না, আর আজ তুমি নিজে এসে আমার পাশে দাঁড়িয়ে কাজ দেখছো? হাহ, বিশ্বাস করতে পারছি না। তুই কি আমাকে খোঁচা মেরে কথা বার করবার চেষ্টা করছিস? না না, সেটা হতে যাবে কেন? অবাক হচ্ছি খালি। আনন্দ একটা কাজের কাজ করেছে, কূপটা ঠিক করানোর কারণে এখন আর দূরে গিয়ে জল আনতে হয় না। এই কূপ থেকেই খাবার আর স্নানের জলের ব্যবস্থা হয়ে যায়। শেষবার যখন বাবা বেঁচে ছিল, তখন বাবার সঙ্গে এই কূপের ধারে এসেছিলাম, 2 বছর হয়ে গেল। যাই, স্নানের জন্য জল নিয়ে যাই, আবার দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি দপ্তরে পৌঁছাতে হবে আজকে। এই আমারও সতীশনগর যেতে হবে, এই একখানা জমি দেখেছি, সেই ব্যাপারে আজ কথা কব। এই আমিও গিয়ে হাত মুখ ধুয়ে নিই গে। আরে বাবা, কি গরম জল রে বাবা, পুরো চেহারা জ্বলে গেল। ওরে বাবা রে, এই কূপের জল ভালো নাকি? এই কূপের জল ব্যবহার করা যাবে না,
আরে বাবা, আমার হাত তো পুড়ে গেল। কেউ একটু বরফ দাও রে বাবা, কি জ্বালা, পুড়ে গেলাম। যে আমায় কত কথা শুনতে হলো। এত কষ্ট করে আমি টাকা খরচ করে কূপ পরিষ্কার করালাম, অথচ এখন তার জন্যই আমাকে কথা শুনতে হচ্ছে। একবার তুমি নিজেও পরীক্ষা করে দেখো তো, সত্যি কি কূপের জল গরম নাকি ওরা বানিয়ে বলছে? তাহলে কি আমরা মিথ্যে কথা বলছি? এই যে আমাদের শরীরে জ্বালা পোড়ার চিহ্ন, এগুলো সব কি মিথ্যে? যদি তোমাদের কথা সত্যি হয়ে থাকে তাহলে আমিও তো জল ধরেছি, আমার কিছু হলো না কেন? ওই কূপ ঠিক করিয়ে তুই এমন ভাব করছিস যেন ওই কূপ তোর একার। আমাদের পুরো হাত মুখ জ্বলে গেছে তোর কূপের গরম জলের কারণে। নিশ্চয় এসব তোর কার সাজি। কি বলছো এসব? আমি কেন ইচ্ছে করে গরম জল রাখবো? এমন কি হয় নাকি? হতে পারে যখন তোমরা গেছিলে তখন পানির তাপমাত্রা বেশি ছিল। আমাদের আর কিছু বোঝার বাকি নেই ভাই, তুই তোর কূপ নিয়ে থাক। আজ থেকে আমরা আর কখনো ওই কূপের কাছে যাব না। তুই কখনো আমাদের বাড়ির আশেপাশে আসবি না। আর আজ থেকে তোর আর আমাদের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? হ্যাঁ গো, হঠাৎ করে 1 বছরে তোমার জীবনে কি চমৎকার ঘটে গেল গো। একটা ছোট্ট টিনের ঘর থেকে আজ আমরা নিজেদের দালান বানাচ্ছি। সত্যি আমি নিজেও জানি কি করে আমি এই পর্যন্ত এসেছি। হঠাৎ করে এত বেশি বেচাকেনা বেড়ে যাওয়া, দুটো দোকান খোলা, এসব আমার কাছে স্বপ্নের মতো। তুমি অনেক পরিশ্রম করেছো, অনেক অবহেলা অপমান সহ্য করেছো, কিন্তু তাও কখনো নিজের সততা ছাড়োনি, কখনো কারো কোনো ক্ষতি করনি। আর হয়তো তাই ওপরওয়ালা তোমাকে উপহার দিয়েছেন। হয়তো তুমি ঠিকই বলছো। প্রণব দাদা, মুরালি ওরা আমায় অনেক কষ্ট দিয়েছে। কখনো তাদের বাড়িতে গেলে ভেতরে বসে একটু জল অবধি খাওয়ায়নি। ওদের সব অপমানের জবাব আমি আমার সফলতা দিয়ে দেব। পুরনো কথা আর মনে রেখে কষ্ট পেও না গো। এখন আমাদের সুখের দিন, এখন আমরা আর কারো কথা ভাববো না, শুধু নিজেদের জীবন উপভোগ করব। না না না, আমি এ কথা কিছুতেই বিশ্বাস করতে পারবো না যে শুধু দোকান চালিয়ে আর নিজের পরিশ্রমে আনন্দ এত টাকার মালিক হয়েছে। কোনো একটা রহস্য তো আছে এর পেছনে। ও নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে, না হলে বছর ঘুরতে দুটো দোকান, নিজের আবার দালান, এটা তো অসম্ভব। আমি সরকারি দপ্তরে চাকরি করেও আজকে অবধি নিজের দালান বানাতে পারলাম না। আর ও একটা মূর্খ দোকানদার হয়ে এত টাকার দালান করছে। ওর সফলতার রহস্য জানতে হলে আমাদের ওর উপর নজর রাখতে হবে। ও কোথায় যায়, কি করে, সব। একবার যদি ওর রহস্য আমরা খুঁজে পাই, তবে আমরাও অল্প দিনে লাখপতি হয়ে যাব। আমার কত কাজ, সব ছেড়ে ছুড়ে আমি কি সারাদিন ওর উপর নজর রাখবো নাকি? আমার বুঝি আর কাজ নেই? কোনো চিন্তা নেই, ওর উপর নজর রাখার দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। আমিও রাতারাতি বড় লোক হয়ে ওটার রহস্য খুঁজে বের করবই। কে আপনি? কি চান? আমার নাম ভোলা তান্ত্রিক। এই গ্রামে কিছুদিন হলো এসেছি। আমি দেখলাম এই গ্রামের সকলের একটাই চাওয়া, তোমার মতো সফলতা। আমি অনেক পরিশ্রম আর সাধনার পর আজকের এই সফলতার মুখ দেখেছি। লোকে শুধুই সফলতাই দেখে, সফলতার পেছনে গল্পটা কেউই জানে না। তোমার কথা শুনে একমত পোষণ করছি, কিন্তু আমি যদি বলি তোমার সফলতা শুধু পরিশ্রম আর সাধনার কারণে নয়, এর পেছনে আরেকটা কারণ আছে। অন্য কারণ? সেটা কি? বলছি, এসো, আমি যেদিকে যাই আমাকে অনুসরণ করো। আপনি এখানে নিয়ে এসেছেন কেন আমায়? এই কূপ কি তোমার? এই কূপ আমার বাবার সময় থেকে এখানে। বাবার মৃত্যুর পর 2 বছর পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। আমি আবার এটা নতুনভাবে ব্যবহারের উপযোগী করেছি। এখন এই কূপ আমিই ব্যবহার করি। এই কূপ
এই কূপে লুকিয়ে আছে তোমার সফলতার রহস্য। এটা কোনো সাধারণ কূপ নয়, এটা একটি মায়াবী কূপ। অনেক বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকবার পর তুমি আবার এটি নতুনভাবে করে তুলেছ, এর যত্ন নিয়েছ। আর যে এই কূপের জন্য নেয়, এই কূপ তার জীবনে সুখে শান্তিতে ভরিয়ে দেয়। তার মানে কি আমার জীবনে এই যে সুখ সবকিছুর উৎস এই কূপ? অবশ্যই, যতদিন তুমি এই কূপের যত্ন নেবে, এই কূপ তোমাকে প্রতিদান দেবে। কিন্তু সাবধান, কখনো লোভে পড়ে এই কূপ নিজের স্বার্থের জন্য ব্যবহার করবার চিন্তাও করো না, তাহলে কিন্তু বিপদ। যে কূপ 2 বছর অবধি আমরা অবহেলা করে গেছি, সেই কূপ আজকে আনন্দের সফলতার কারণ। যদি আগে এই কূপের শক্তি সম্পর্কে জানতাম, তাহলে কিছুতেই ওই আনন্দকে ওই কূপ আমি পেতে দিতাম না। কেন যে ও বারবার আমাদের কূপ পরিষ্কার কথা বলার পরও আমরা ওকে ফিরিয়ে দিয়েছিলাম? দূর, যদি ওর কথা শুনতাম তবে আজ আমরাও অনেক টাকার মালিক হতে পারতাম। এতদিনে বুঝতে পেরেছি বাবা কেন অনেকবার বলবার পরও কূপের ওই জায়গাটা বিক্রি করেনি। নিশ্চয়ই বাবা ওই কূপ সম্পর্কে জানতো। দাদা, যে করেই হোক আমাদের ওই কূপ আনন্দের থেকে ছিনিয়ে নিতেই হবে। তুমি কিছু একটা ভাবো। ওই কূপ পাওয়ার জন্য সবার আগে আমাদের আবার আনন্দের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে, আর এমনভাবে ওর মন জয় করতে হবে যেন ওর মনে হয় আমরা আমাদের ভুল বুঝতে পেরে ওর কাছে ক্ষমা চাচ্ছি। আনন্দ একটা বোকা, ওকে একটু কান্না স্বরে কথা বললেই ওর মন গলে যাবে, আর ও আমাদের বিশ্বাস করে নেবে। এরপর আমরাও ওই কূপ ব্যবহার করা শুরু করব, আর সুযোগ বুঝে ওই কূপ আনন্দের থেকে ছিনিয়ে নেব। প্রণবদা, মুরালি, তোমরা আমার বাড়িতে? কেন, নিজের ছোট ভাইয়ের বাড়িতে কি আমাদের আসা বারণ নাকি? না না, তা হয়ে যাবে কেন? সে কখনো তোমরা আমার বাড়িতে আসোনি, তাই বলছিলাম আর কি। হঠাৎ পুরো 1 বছর পর আচমকা তোমরা আমার বাড়িতে, তো তাই আর কি। মানুষ মাত্রই ভুল হয় আনন্দ, আমরাও মানুষ, তাই আমাদেরও অনেক ভুল হয়েছে। তোর সঙ্গে কথা বলা বন্ধ করা, কখনো তোর খোঁজ খবর না নেওয়া, আমরা তোকে খুব অবহেলা করেছি। কিন্তু এখন আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি ভাই, আর তাই আমরা তোর কাছে ক্ষমা চাইতে এসেছি আনন্দ। তোমরা আমার বাড়িতে এসে আমার সঙ্গে আবার কথা বলছো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমার মনে তোমাদের জন্য আর কোনো রাগ বা কোনো অভিযোগ নেই। তুই সত্যি খুব নরম মনের মানুষ আনন্দ। আমরা তোর সঙ্গে যত অন্যায় করেছি, এর পরেও তুই আমাদের এত সহজে ক্ষমা করে দিলি। এখন থেকে আর কোনো রাগ, কোনো অভিমান বা অবহেলা না। এখন থেকে আমরা 3 ভাই সুখে দুঃখে একে অপরের সাথে মিলেমিশে থাকবো। 6 মাস হয়ে গেল, এখনো আমাদের অবস্থার কোনো পরিবর্তন দেখছি না, অথচ আনন্দের দিনের পর দিন আরো বড় লোক হয়ে উঠছে। শুধুমাত্র ওই কূপের কারণে ইচ্ছে না থাকা সত্ত্বেও আনন্দের সাথে আবার সম্পর্ক গড়তে হলো, অথচ যে উদ্দেশ্যে এত কিছু করলাম, সেই উদ্দেশ্য এখনো পূরণ হলো না। অনেক হয়েছে দাদা, আমি আর অপেক্ষা করতে পারবো না। আমি নিশ্চিত ওই কূপের ভেতরে কোনো গুপ্তধন আছে, আর সেই গুপ্তধন ব্যবহার করেই আনন্দ এত টাকা জমিয়েছে, আর আমি তা খুঁজে বের করবই। বেশ, আজকে রাতে সবাই ঘুমিয়ে যাবার পর তুই আর আমি কূপের কাছে যাব, আর আমরা দুজনে মিলে খুঁজে বের করব কূপের ভেতরে কিছু আছে কিনা। দুজন একসঙ্গে নামা যাবে না। তুই কূপের ভেতরে নাম, আমি ওপরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি। দাদা বাঁচাও, এই জল অনেক গরম হয়ে গেছে দাদা, আমার শরীর জমে যাচ্ছে, কিছু করো দাদা। দড়িটা তাড়াতাড়ি ধর মুরালি, আমি টেনে তুলছি তোকে।
আমি আগেই সতর্ক করেছিলাম, লোভের উদ্দেশ্যে কখনো এই কূপ ব্যবহার করিস না। আজকে তোমাদের এই লোভের কারণে তোমার ভাই অকালে ঝরে গেল। আমি কত করে বুঝিয়েছিলাম লোভের পরিণাম কখনো ভালো হয় না, কিন্তু সে শোনেনি। আজ তার লোভের কারণে আমার সর্বনাশ হয়ে গেল।